সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা রাখছি। আমরা বিভিন্ন সেক্টরগুলোকে টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব সেক্টরগুলোর বর্তমান অবস্থান এবং আগামী সপ্তাহে সেক্টরগুলো কেমন পারফর্ম করতে পারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই শেয়ার নিউজ 24.com এর একটি নিউজ আমরা দেখে নিচ্ছি। শেয়ার বাজার ছাড়লেন আরও 121 বিদেশি বিনিয়োগকারী। আমি অনেকদিন আগের একটি পোস্টে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটটি সুষ্ঠু ধারায় পরিচালিত হতে বারংবার ব্যর্থ হচ্ছে এবং যে মার্কেটটি নিজ পায়ে ঘুরে দাঁড়াতে পারছে না, এটা এক্সপেক্ট করাটা খুবই বোকামি হবে যে বিদেশিরা এসে বিনিয়োগ করে আমাদের মার্কেটকে ভালো করবে। বাংলাদেশের মতো ইমার্জিং ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটের মতো একটা ইম্পর্টেন্ট ইকোনমিক উইং দীর্ঘ এক যুগেরও সময় ধরে কিন্তু উপেক্ষিত। এবং তার চেয়েও বড় সমস্যা হচ্ছে আমাদের কর্তৃপক্ষ ক্যাপিটাল মার্কেটকে সুস্থ ধারায় পরিচালনা করতে একেবারেই ব্যর্থ। মার্কেটে সাফিসিয়েন্ট লিকুইডিটি নেই এবং আরো অনেক ধরনের সমস্যা আমাদের এই মার্কেটে আছে, যার কারণে আমরা কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা প্রায় সময়ই দেখছি। মূলত ক্যাপিটাল মার্কেট যদি সুষ্ঠু ধারায় পরিচালিত না হয়, ঠিক মতো ক্যাপিটাল মার্কেটে লিকুইডিটি দেওয়া না হয়, তাহলে দেশি কিংবা বিদেশি কোনো বিনিয়োগকারীরই কিন্তু ক্যাপিটাল মার্কেটের প্রতি আস্থা থাকবে না। এখন আমরা ফিরে আসছি আমাদের মূল আলোচনায়। আমরা লাস্ট ট্রেডিং সেশনে মার্কেটের অবস্থান যদি এক নজর দেখে নিই, আমরা এখানে দেখতে পাচ্ছি সূচকের অবস্থান 6280 পয়েন্টে এসে মার্কেট লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হয়েছে এবং সূচক বৃদ্ধি পেয়েছে 5 পয়েন্টের মতো। আর টার্নওভারের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, কিন্তু গত 2 মাসের মধ্যে সর্বনিম্ন টার্নওভার আমরা দেখতে পাচ্ছি 465 কোটি টাকার মতো লেনদেন হয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। আর খাতভিত্তিক যদি মার্কেটের অবস্থান আমরা দেখি, কিছু কিছু সেক্টর আমরা প্লাস দেখতে পাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইটি সেক্টর 1.58% বৃদ্ধি পেয়েছে। পেপার অ্যান্ড প্রিন্টিং আমরা দেখতে পাচ্ছি 0.57% বৃদ্ধি পেয়েছে। এছাড়া জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর কিছু কিছু সেক্টর আমরা নেগেটিভও দেখতে পাচ্ছি। সো কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট করেছে এবং এখানে ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টরটি কিন্তু উল্লেখযোগ্যভাবে কমেছে 1.5%। সো গত সপ্তাহে যেটি আমরা এখানে কনসার্নিং বিষয় দেখতে পাচ্ছি, লেনদেন কিন্তু ডে বাই ডে কমে যাচ্ছে। সো কারেকশনে অনেক সময় লেনদেন কমে যেতে পারে। এখন দেখা যাক নেক্সট উইকে মার্কেট কেমন পারফর্ম করে। এখন আমরা খাতভিত্তিক লেনদেনের অবস্থান যদি দেখি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখনো লিডিং পজিশনে আছে। টোটাল মার্কেটের প্রায় 19%-এর মতো টার্নওভার এই সেক্টরে। ফার্মাসিউটিক্যাল সেক্টর আমরা সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছি, প্রায় 10%-এর মতো লেনদেন, এবং ফুড অ্যান্ড এলিট থার্ড পজিশনে 9.5%-এর মতো লেনদেন টোটাল মার্কেটের। মিসলিনিয়াস সেক্টর 9%, আইটি সেক্টর 8.34%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 7.75%। এখানে একটি বিষয় লক্ষণীয়, ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু কিছুটা ডাইনামিক হয়েছিল, সেক্টরের লেনদেন বৃদ্ধি পেয়েছিল, কিন্তু রিসেন্টলি এই সেক্টরটি কিন্তু ছিটকে পড়েছে, অনেক লেনদেন কমে গেছে এই সেক্টরটিতে। এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান ডেইলি চার্টে। ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি পরপর 4টি ট্রেডিং সেশন একটা দরপতনের পর লাস্ট ট্রেডিং সেশনে এসে কিছুটা রিভাইভ করার চেষ্টা করছে। এখানে একটি সাপোর্ট ছিল 6277, এই সাপোর্টে এসে সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে এবং এখান থেকে কিছুটা নিচে রিট্রেস করেছে এবং দিন শেষে কিন্তু কামব্যাক করতে সক্ষম হয়। সো এই সেক্টরটি আমরা মেনশন করেছিলাম, এটি 50 এক্সপোনেনশিয়াল, এখানে একটি ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল 6288। এটি যেহেতু ব্রেকডাউন করেছে, এটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিজেক্ট হয়েছে। এখানে চেষ্টা করেছিল 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেকআউট করার, কিন্তু এই জোনে এসে সেল প্রেসারের কারণে আবার রিট্রেস করে এবং দিন শেষে 6280 পয়েন্টে এসে ক্লোজ হয়। উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি অনেকটা রিট্রেস করে গেছিল, কিন্তু দিন শেষে অনেকটা রিকভার করেছে এবং এখানে এখন আমরা দেখতে পাচ্ছি 6282 পয়েন্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এটি যদি ব্রেকআউট করে 6282 কিংবা 83-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে নেক্সট উইকে কিন্তু মার্কেট কিছুটা গতিশীল হবে এবং কিছু কিছু স্টক আবার প্রাইস অ্যাকশন আমরা হয়তো দেখব প্রাইস অ্যাকশন করছে। সো এখন মার্কেট 6282 থেকে 85-র উপর যদি স্ট্রং একটা পজিশন নিতে পারে, তাহলে ইনভেস্টরদের আবার কনফিডেন্স রিগেইন হবে এবং মার্কেট কিছুটা গতিশীল হবে।
এখন আমরা দেখে নিচ্ছি মান্থলি চার্টের ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। এখানে আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্টটি 6262 পয়েন্ট, আমরা আপনাদেরকে মেনশন করেছিলাম যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট এবং লাস্ট হোপ অফ দ্য মার্কেট। সো এই জোনটাতে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে রিজেক্ট হয়ে দিন শেষে অনেকটা উপরে অবস্থান করছে। সো এটি একটি ভালো দিক। সো মার্কেটে এখন আপাতত কনসার্নিং তেমন কিছু দেখতে পাচ্ছি না। এখন আমরা ডেইলি চার্টে দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। এই সেক্টর নিয়ে আমি গতকাল একটি পোস্ট দিয়েছি, যারা ডিটেলসে জানতে চান তারা ওই পোস্টটি দেখুন। আর এখানে সংক্ষেপে আমি একটু আলোচনা করে নিচ্ছি এই সেক্টর নিয়ে। এই সেক্টরটি কিন্তু একটা বড় রকমের কারেকশন দিয়েছে এবং দিন শেষে আমরা একটি স্পিনিং টপ ক্যান্ডেল পেয়েছি। এটি কিন্তু একটি রিভার্সাল সিগন্যাল হতে পারে। স্পিনিং টপ একটি রিভার্সাল সিগন্যাল হতে পারে, এটা অথবা এটার পোটেনশিয়াল ডাইরেকশন আপ এন্ড ডাউন হতে পারে। এটা একটা ট্রেন্ড কন্টিনিউশনও বোঝায়। এখন যেহেতু এটি একটি ইম্পালসিভ মুভ এবং এখানে একটা সিগনিফিক্যান্ট ভলিউম নিয়ে এটি একটি ইম্পালসিভ মুভ এখানে আমরা দেখছি এবং এরপর একটা সিগনিফিক্যান্ট কারেকশন। সো একটা সিগনিফিক্যান্ট কারেকশনের পর স্পিনিং টপটাকে আমরা আপাতত একটা রিভার্সাল সিগন্যাল হিসেবে বেশি গুরুত্ব দিচ্ছি। এখান থেকে একটা রিভার্সাল হতে পারে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যারা একটু বেশি দামে কিনে এখন আটকে আছেন, আপনারা কিছুটা ধৈর্য ধরলে হয়তো এখান থেকে যদি একটা রিভার্সাল করে আপনারা হয়তো রিকভার হয়ে যাবে এবং আপনারা কিছুটা গেইনও নিতে পারবেন। সো যেহেতু এটা একটা ইম্পালসিভ মুভ, এখানে একটা বড় রকমের কারেকশন হয়েছে। সো এখান থেকে একটা রিভার্সাল নিয়ে মার্কেট কিন্তু আবার এখান থেকে একটা র্যালি করার এই সেক্টরে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। সো সেক্টরটি এখনো কিন্তু যথেষ্ট শক্তিশালী। এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে 90 পয়েন্টে। এখন এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে 96 এর উপর। যদি এটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু সেক্টরটি আবার র্যালি শুরু করবে এবং ইনভেস্টররা তখন হয়তো আরো কনফিডেন্স পাবে এই সেক্টরটি নিয়ে। এখন অনেকে হয়তো হতাশার মধ্যে আছেন, কিন্তু এই সেক্টরটি 96 এর উপরে গেলে কিন্তু ইনভেস্টরদের কিন্তু কনফিডেন্স ফিরে আসবে এবং এই সেক্টরটি আবার নতুন করে একটা রিলি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ভলিউম বৃদ্ধি পাচ্ছে। এই সেক্টরটিতে আমরা লেনদেন দেখতে পাচ্ছি কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই সেক্টরের বিভিন্ন লিডিং স্টকগুলো এখনো স্লিপি, এখনো ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো কিছু কিছু স্টক এখন যেহেতু প্রাইস অ্যাকশন হচ্ছে, আপনারা এই সেক্টরের ওই স্টকগুলোকে চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং ওই স্টকগুলোকে যদি ঠিকমতো সাপোর্ট পয়েন্টে ভালো প্রাইসে এন্ট্রি দিতে পারেন তাহলে কিছুটা গেইন হয়তো নিতে পারেন। সো ওভারঅল এই সেক্টরটি কিন্তু বারংবার এই জোনটাতে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 403, আর এখন রেসিস্ট্যান্স ফেস করছে এই সেক্টরটি 405। সো 405-এর উপর যদি সেক্টরটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে কিছুটা গতি আসবে এবং প্রাইস অ্যাকশন হতে পারে। সো ওভারঅল সেক্টরটির অবস্থা মোটামুটি ভালো। এই সেক্টরটি কিন্তু একসময় বিশাল একটা র্যালি করে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখনো কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো লিডিং স্টকগুলো যদি উঠে আসে সেক্টরটি কিন্তু আরো গতি পাবে এবং ওভারঅল এই সেক্টরটি আবার একটা র্যালি করতে পারে। আপাতত সেক্টরটি আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি এবং 405 কিংবা 6-এর উপর যদি এটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই সেক্টরটি এখান থেকে একটা রিভার্সাল করবে বলে আমরা আশা করছি। আর ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 403 এই জোনটাতে সাপোর্ট নিচ্ছে। এটি যদি কোনো কারণে 404-এর নিচে আবার নেমে যায় সেক্টরটি কিন্তু স্লো হয়ে যেতে পারে। সো আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এখন আমরা ডেইলি চার্টে দেখে নিচ্ছি আইটি সেক্টরের অবস্থান। এই সেক্টরটি দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করছিল এবং সেক্টরটিতে মানি ফ্লো কিন্তু ভালো ছিল, কিন্তু সেক্টরটি কয়েক মাস যাবত এখানে একটা সাইডওয়ে মুভমেন্ট করছে এবং এটি ব্রেকআউট করার লাস্ট টাইম ট্রাই করেছিল এবং এখানে একটা ফলস ব্রেকআউট দিয়ে আবার একটা বড় রকমের কারেকশনে পড়ে এবং বর্তমানে সেক্টরটি 55 পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে। সো এখান থেকে আবার একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি। এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে 54। এটি একটি স্ট্রং সাপোর্ট। এখান থেকে যদি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে আইটি সেক্টর কিন্তু স্লো হয়ে যাবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে গেলে। সো এটি খুবই ইম্পর্টেন্ট। 55 এই জোনটাতে সাপোর্ট নিচ্ছে, আশা করছি এখান থেকে রিভার্সাল করবে এবং এটি আবার 60 এই জোনটাতে এসে ব্রেকআউট করার চেষ্টা করবে। সো ওভারঅল সেক্টরটি কিন্তু ভালোই পারফর্ম করছিল, মানি ফ্লো কিন্তু অনেক ভালো। তবে আমরা একটা রেলি এক্সপেক্ট করছি এই সেক্টর, যেহেতু এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখনো অনেক পোটেনশিয়াল এবং এগুলো বিগত বেশ কয়েক মাস যাবত ধরে কিন্তু একটা পারফরমেন্সের মধ্যে ধারাবাহিকতা আছে। আমরা আশা করছি এই সেক্টরটি এখান থেকে ঘুরে এবার হয়তো একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে। সো আপাতত আমরা এই সেক্টরটিকে ওয়াচ লিস্টে রাখতে পারি। সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখন ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে, আমরা চাইলে সেগুলোতে এন্ট্রি নিতে পারি।
আমাদের অনেক ফ্রেন্ডের কোয়ারি ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে। এটি 43 পয়েন্টের দিকে অবস্থান করছে, 43.8। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এবং এটির নিচে নেমে যাওয়ার কারণে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু সেক্টরটি এখন স্লো হয়ে গেছে এবং টার্নওভার অনেক কমে গেছে। সো সেক্টরটি এখন এখানে একটি স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট 70% মতো কারেকশন দিয়েছে। সো এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে এবং এটি যদি 44 এর উপর আবার উঠে, তাহলে কিন্তু সেক্টরটি আবার পারফর্ম করবে। আদারওয়াইজ সেক্টরটি কিন্তু এখন স্লো থাকবে যতদিন না পর্যন্ত 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াচ্ছে। সো আপাতত যারা এই সেক্টরটি আপনারা হাই রেটে কিনেছেন, আপনারা চাইলে হোল্ড করতে পারেন কিংবা অ্যাভারেজ ডাউন করতে পারেন। মার্কেট পারফরমেন্সের সাথে সাথে এই সেক্টরটিও আবার পারফর্ম করবে বলে আমরা আশা করছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড এলিট। এই সেক্টরটি কিন্তু ভালো একটা পারফরমেন্স করছিল। এটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ছিল, এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করছিল, কিন্তু এখানে এসে এখান থেকে কিন্তু ব্যর্থ হয় এবং এখান থেকে রিট্রেস করে যায়। এখন কিন্তু সেক্টরটি আবার 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, এবং সেক্টরটি পারফর্ম করবে আবার 280 পয়েন্টের উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে, সেক্টরটি আবার ভালো পারফর্ম করবে এবং এই সেক্টরটি বিভিন্ন স্টকগুলো ভালো পারফর্ম করবে। সো এই সেক্টরটিতে এখন কিছুটা লেনদেন বৃদ্ধি পাচ্ছে। সো সেক্টরটি হয়তো আবার ঘুরে দাঁড়াবে, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে যদি 280-র উপরে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে আরো এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করব। আর ওভারঅল ভলিউমও কিন্তু এই সেক্টরে অনেক ভালো, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। এখানে একটি বিষয় যে আমরা সেল প্রেসার দেখতে পাচ্ছি, এখানে সেল করলেও কেউ না কেউ এই স্টকগুলোকে বাই করছে। সো দেয়ার ইজ নো বাই ভলিউম অ্যান্ড সেল ভলিউম। এখানে কিন্তু ভলিউম বৃদ্ধি পাচ্ছে, মিনস এগুলো কেউ না কেউ এই শেয়ারগুলো কিনছে। সো আমরা মোটামুটি এই যে ট্রেন্ডটা, এটাকে মোটামুটি শক্তিশালী এই যে মুভটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা কনসোলিডেশন ফেজ আমরা এটাকে কাউন্ট করব, এবং এই কনসোলিডেশন ফেজ থেকে বেরিয়ে যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে পারে, মিনস 284, তাহলে কিন্তু এই সেক্টরটি ট্রেন্ডি হবে এবং একটা ইম্পালসিভ মুভের মাধ্যমে কিন্তু একটা ভালো রকমের র্যালি এই সেক্টরটি হতে পারে, এই সেক্টরটিতে হতে পারে। সো সেক্টরটি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন আমরা টেক্সটাইল সেক্টরের অবস্থান যদি দেখি, টেক্সটাইল সেক্টর কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠা সত্ত্বেও কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার। আর সেক্টরটিতে কিন্তু ভলিউমও কিন্তু সিগনিফিকেন্টলি হচ্ছে না। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার সাথে সাথে কিন্তু ভলিউমও বৃদ্ধি পাওয়া উচিত, কিন্তু কোনো কারণে সেক্টরটি আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। এটা একটা অনেকের একটা হতাশার ব্যাপার অনেকের জন্য। সো যাই হোক, এই সেক্টরটির কিছু কিছু স্টক এখন পারফর্ম করছে। সেক্টরটি মোটামুটি একটা আপ ট্রেন্ড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা টেকনিক্যাল চার্টে। সো কিছু কিছু স্টক এখন পারফর্ম করছে। আশা করি সামনের দিনগুলোতে আরো কিছু স্টক ঘুরে দাঁড়াবে এবং সেক্টরটি আবার অনেকটা ডাইনামিক হবে। এছাড়া আমরা এখন দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং এই খাতের অবস্থাও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা ট্রেন্ডি অবস্থানে আছে। এটি কিন্তু 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এবং এই সেক্টরটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো একটা ভলিউম নিয়ে অনেকটা এগিয়ে গেছে, এখন কারেকশন দিচ্ছে। সো সেক্টরটির এখন সাপোর্ট হচ্ছে 131 পয়েন্টে এখন সাপোর্ট। এখান থেকে হয়তো আবার এখানে কোনো একটা জোনে এসে এখান থেকে এটি আবার ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে একটা রিভার্সাল করবে। সো এই সেক্টরটিরও যে স্টকগুলো ভালো পারফর্ম করছে, প্রাইস অ্যাকশন হচ্ছে, আপনারা চাইলে স্টকগুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং আপনারা আপনাদের সুইটেবল কমফোর্ট জোনে যদি স্টকগুলোকে পান, এন্ট্রি দিতে পারেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই সেক্টরগুলো নিয়ে এবং ওভারঅল মার্কেট নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং পোস্টটিকে অবশ্যই লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।